নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ভোট তো শেষ। এরপর এরপর মানে আমি বোঝাতে চাইছি, এরপর বাংলার কি হবে? বাংলার কি উন্নতি হবে, নাকি ভোটের পরও আমরা সেই রাজনীতি টেনে নিয়ে চলে যাব? চলছে না, চলবে না এই রাজনীতি কেন বলছি? চলুন আজকে আমরা সেই বিস্তারিত প্রেক্ষাপটে আলোচনা করি। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক দল এনডিএর শরিক হয়েছে। আমরা যেটা দেখছি বা জানছি সেটা হচ্ছে কে কটা ক্যাবিনেট বাট পাবে সেটা নিয়েও যেমন টানাপোড়েন চলছে, কিন্তু সেটা স্বাভাবিক। সেটা হচ্ছে কোনো আর কি শরিক দলের কোনো এনডিএ হোক বা ইউপি হোক, এটা নতুন কিছু নয়। সবাই না তাদের মন্ত্রিসভায় দুটো মন্ত্রী চায় বা অন্য পদ চায়, সেটা তো চলতেই থাকে, আমরা বারবারও দেখেছি। কিন্তু অন্য যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ। ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশের জন্য চন্দ্রবাবু নাইডু যেটা করছেন, জেডিইউ বিহারের জন্য করছে, কারণ বিহারে পরের বছর ভোট বিধানসভার। তারা বিভিন্ন সেখান থেকে দাবি দাওয়া নিচ্ছেন, বিশেষ প্যাকেজ নিচ্ছেন। একইভাবে মহারাষ্ট্রে পরের বছর ভোট, সেখানে স্বাভাবিকভাবেই যে সিন্দে গোষ্ঠী এবং তিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনিও তার রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে যাবেন। একইভাবে এনডিএর অন্যান্য যারা শরিক দল বা যে সমস্ত নির্দল যারা সমর্থন জানিয়েছেন তারাও বিশেষ প্যাকেজ চাইবেন, বা যে সাংসদরা নির্দল হিসেবে তারাও অনেক ফান্ড সেখানে নিয়ে যেতে চাইবেন। সবাই তো চায় রাজ্যের উন্নয়ন, তার এলাকার উন্নয়ন, কারণ ভোটের পর রাজনীতি তো থামে, তারপর তো উন্নয়ন শুরু হয়। কারণ সবাই তো ভোটে, কেউ বলে বিকাশ করব, কেউ বলে আমি উন্নয়ন এগিয়ে নিয়ে যাব, এবং উন্নয়নের নাম করেই সব ভোট চায়। মানুষকে স্বপ্ন বিক্রি করে যে দেখো আমার পাশে থাকলে আগামী 5 বছর বা 10 বছরে আমি এই এই কাজগুলো করব। নরেন্দ্র মোদী যেমন বিকশিত ভারতের কথা বলেছেন, যে উনি বিকশিত ভারত করবেন, যে নানা রকম পরিকল্পনার কথা উনি প্রথম সংসদীয় দলের বৈঠকে যে ভাষণ দিয়েছেন তাতেও বলেছেন আগামী ওনার রোড ম্যাপ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে যা তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্ক থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে। তো পশ্চিমবঙ্গ কি এখনও সেই আর কি সেই রাজনীতি, ভোট শেষ হয়ে গেলেও সেই রাজনীতির থেকে বেরোতে পারবে, নাকি এখনও সেই সমান্তরালভাবে কেন্দ্রের বিরোধিতার মধ্যে ডিভিডেন্ড খুঁজবে তৃণমূল কংগ্রেস? কারণ কেন বলছি? কারণ ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, একটা টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 দিনের কাজ দিতে না পারলে 50 দিনের কাজ দেব। উনি আবাস যোজনার টাকা নিজে বলে দিয়েছেন, এবার আর কি টাকা প্রত্যেকের ব্যাংকে ঢুকে যাবে, উনি নিজেই সেটার বন্দোবস্ত করছেন। কিন্তু এই যে ধরুন কে কোথা থেকে করছেন? রাজ্যের ভাড়ারে তো টাকা নেই, উনি নিজেই বলেন যে রাজ্যের ভাড়ারে টাকা নেই। তাহলে ওনাকে সেক্ষেত্রে ঋণ করতে হবে। ইতিমধ্যেই একাধিক সামাজিক প্রকল্প চালাতে গিয়ে কিন্তু রাজ্যের ঋণের বহর বাড়তে 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 প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে গেছে। কারণ রাজ্যের আয় কোথায়? আয় মানে তো দুটো, আয়ের উৎস তো মাত্র দুটো, একটা হচ্ছে মদ থেকে বিক্রি, আর একটা হচ্ছে জিএসটি। এবার দেখবেন যে পাড়ায় পাড়ায় প্রায় এখন মদের দোকান খোলার সামিল হয়েছে, ওইটাই অন্যতম আয়ের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমাকে যদি এই সামাজিক স্কিমগুলো চালিয়ে নিতে হয়, এবং যদি এর পরেও সামাজিক স্কিমের বাইরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যদি রাজ্যকে দিতে হয়, তাহলে সেই টাকাটা আসবে কোথা থেকে? আপাতত আমার সামনে তো কোনো পথ নেই যে এই স্কিম, তার মানে তাকে ধার করতে হবে, ধারের ওপর ধার, ধারের ওপর ধার, তারপরে ইন্টারেস্টের রেট বাড়তে 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 এটা কোথায় যাচ্ছি আমরা? কিছুদিন আগে লাস্ট যে আর কি বিজনেস সামিট হয়েছিল, সেখানে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল প্রায় 10 লক্ষ কোটি টাকার উপর নাকি বিনিয়োগ হয়েছে। খুব ভালো, কিন্তু বিনিয়োগটা কোথায় হলো? তো বিনিয়োগ হলে সেটা আমরা চোখের সামনে দেখতে পারবো, নয় পরিকাঠামোয় বিনিয়োগ হচ্ছে, নয় শিল্পে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগটা হলো কোথায়? কারণ বিনিয়োগ হলে তো সেখানে তার কর্মসংস্থান হবে,
সেখানে মানুষ চাকরি পাবে, কিন্তু আমরা এখনও সেইটা দেখছি না। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে, 3টে গ্রামে যান, নিজেরাই যান, এটা আমার বলার ওপর নির্ভর করছে না। 3টে গ্রাম বেছে নিন, 3টে গ্রামে গিয়ে প্রত্যেকে কথা বলুন, সার্ভে করুন সেই গ্রামে কতজন ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে এবং সেই গ্রাম থেকে কতজন ছেলে বা মেয়ে আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। তাহলে নিজেরাই একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন সরকার যা দাবি করছে এবং যে রিয়েলিটি, তার মধ্যে আসমান জমিন কতটা ফারাক, যে কর্মসংস্থান কতটা হলো। এবারের ভোটে বিভিন্ন এলাকায় যে কম ভোট পড়ার অন্যতম কারণ হিসাবে উঠে আসছে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে গিয়েছিলেন, সেই পরিযায়ী শ্রমিকরা কিন্তু ভোট দিতে আসেননি। কারণ তারা যদি ভোট দিতে আসেন যান, তাতে তাদের অনেক টাকার যেমন খরচা আছে, তেমনি তাদের যে আর কি ডেইলি ওয়েজ সেটাও কাটা যাবে। তারা এই রাজ্য থেকে কেন চলে যাচ্ছে? রাজ্য যদিও একটা পরিযায়ী শ্রমিকদের ভাণ্ডার বানাচ্ছে, কত আছে না আছে, কিন্তু এই রাজ্যে তারা যা পারিশ্রমিক পায়, ভিন রাজ্যে তার ডবলের বেশি পারিশ্রমিক পায়। ফলে তারা এই রাজ্যে যতই বলুক কাজ করতে চায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের পর সবাইকে আহ্বান জানিয়েছিলেন, আপনারা চলে আসুন, এখানে আমরা করে দেবো, 100 দিনের কাজে লাগাবো। কিন্তু তারপরেও কিন্তু পরিযায়ী শ্রমিকরা কেউ আসছে না, তারা বাইরের রাজ্যেই ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের প্রচার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচার, তাতে যে অনুদান, যে ভাতা, সেটাকেই প্রায় উন্নয়নের রাজনীতি বলে চালানো হলো। যে উন্নয়ন আর ভাতার মধ্যে তো আসমান জমিন ফারাক। যে ভাতা মানে মানুষের হাতে টাকা তুলে দেওয়া, কিন্তু ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কোথায়? আজকে মূল যে জায়গা, যে আমরা যদি শিল্প করতে যাই, সেখানে যেটা বড় সমস্যা, সেটা যদি লেবার ইন্টেন্সিভ শিল্পও হয়, তাহলে কিন্তু সেখানে জমির দরকার। কিন্তু এখানে যা জমি নীতি, সেক্ষেত্রে জানি না কোনো বড় শিল্পপতি এখানে উৎসাহ দেখাবেন কি না। সেই টাটা চলে যাওয়ার পর কোনো বড় শিল্পপতি কিন্তু এখানে বড় বিনিয়োগে আর কি লেবার ইন্টেন্সিভ শিল্প বা কোনো শিল্প করার জন্য বড় কোনো বিনিয়োগ হয়নি। সেই যেটা বলার চেষ্টা হচ্ছে এমএসএমই। তো বিভিন্ন সময় এরা বলে যে বড় শিল্পের জায়গা নেই, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, কিন্তু তাতেই বা এমএসএমই শিল্পেই ঠিক কর্মসংস্থান কত হলো? মানুষ তার টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত বৃদ্ধি, কত শতাংশ মানুষ এমএসএমইতে গ্রাম বাংলায় সুবিধা পেলেন, বা রাজ্যের কত শতাংশ কর্মসংস্থান হলো, সেটা রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো তথ্য বা পরিসংখ্যান তুলে ধরতে পারেনি যে এটা এমএসএমইতে আর কি রাজ্যের প্রচুর উন্নতি হয়েছে, যে দলে দলে লোক এমএসএমইতে যাচ্ছে। তো তাহলে রাজ্যের বাইরে চলে যাবে কেন? ঠিক এখানে দাঁড়িয়ে আপনারা দেখুন চন্দ্রবাবু নাইডু সরকার বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের স্কিম কিন্তু তারা ঘোষণা করেছে। তারা যেমন আর কি 4,000 টাকার পেনশন বলছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য, যারা আর কি হ্যান্ডিক্যাপ বা বিশেষ চাহিদা এরা, তাদের জন্য 6,000 টাকা বলা হচ্ছে, মহিলাদের জন্য বাসে ফ্রি বলা হচ্ছে। এছাড়াও নানা রকম সামাজিক স্কিম তারা চালু করছে। তা কৃষকদের জন্য আছে, বেকারদের জন্য আছে। কিন্তু তা সত্ত্বেও তারা যেটা বলেছে যে তারা 20 লক্ষ আর কি চাকরির ব্যবস্থা করবে, তার মানে বছরে প্রায় 4 লাখ। সেটা দাঁড়িয়ে তারা কিন্তু কি করছে, তারা শুধু এই যে সামাজিক স্কিমগুলো যখন চালানো হবে, তার জন্য কিন্তু তারা ডেভেলপমেন্টের রাজনীতি করছে, তার জন্য কিন্তু তারা শিল্পের পথ সুগম করছে, যাতে শুধুমাত্র আর কি একটা ধার দিয়ে শুধুমাত্র এই যে সামাজিক স্কিমগুলো চালাতে না হয়। সামাজিক স্কিমগুলো চালানোর জন্য যাতে যে উন্নয়নের রাজনীতি, তাতে যে ফান্ড আসবে, তার থেকেই তারা সেই টাকাটা সামাজিক উন্নয়নের খাতে ব্যয় করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক মডেলটা ঠিক অন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিপরীত। এখানে কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে এই ভাতাকে এক করে দেওয়া হয়েছে। এই যে ধরুন চলছে না, চলবে না, এই রাজনীতি কিন্তু বা কেন্দ্রের যে বিরোধিতা, সেটা কিন্তু বহু পুরনো রোগ, আমি রোগই বলি। সেটা সেই সিপিএমের আমলে শুরু হয়েছিল, যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রক্ত দিয়ে করব বক্রেশ্বর। পরে সিপিএমে তো নানা কীর্তি, সেখানে কেন্দ্রের বিরোধিতা করতে 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 এমন জায়গায় তারা নিয়ে গেছে যে মানুষকে আর কি কেন্দ্রের বিরোধিতা করাটাই তাদের একমাত্র সকাল থেকে রাত পর্যন্ত কাজ। সেই জায়গাটায় তারা বারবার করে
হ্যামার করেছে। এবং তৃণমূল কংগ্রেস আসার পরও কিন্তু সেই সিপিএমের জুতোতেই পা গলিয়েছে। তারা কোথায় তাদের দাবি দাওয়া পূরণ করবে, তারা রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে আসবে, সেগুলো তো দূরস্থ। দেখুন, রাজনীতি তো রাজনীতির মতো চলবে। আমরা কি দেখলাম, নরেন্দ্র মোদী আপনাদের মনে আছে লোকসভায় বলেছিলেন এক আকেলা সবসে ভারী বলে নিজের প্রায় চেস্ট থাম্পিং করেছিলেন। সেই নরেন্দ্র মোদীকে এখন সংসদীয় দলের বৈঠকে এক আকেলা না, উনি বারবার করে এনডিএর জয়গাথা গাইছেন এবং বিজেপি তাকে নেতা বাছার হিসাবেই এনডিএ তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করছেন। এবং তিনি যে বিজেপি গত 5 বছর ধরে এনডিএদের প্রায় কাউকে তোয়াক্কা করেনি, বহু এনডিএ শরিক তাকে ছেড়ে দিয়ে গেছে। এবার কিন্তু নরেন্দ্র মোদী আসার পর সেই নতুন একটা জামা গায়ে দিয়ে এখন আর মোদির গ্যারেন্টি বলছেন না, উনি প্রায় এনডিএর গ্যারেন্টিতে নিয়ে যাচ্ছেন। ফলে রাজনৈতিকগতভাবে উনি যেভাবে শুরু করেছিলেন, উনি কিন্তু তার অবস্থানটা পাল্টাচ্ছেন কেন? অবস্থান তো মানুষ পাল্টায় কেন? যে সেখানকার তার অবস্থান, যদি আগের অবস্থানে তিনি থাকেন, ফলে তিনি জানেন এই সরকারটা তিনি টেনে নিয়ে যেতে পারবেন না। ফলে তাকে অনেক বেশি নমনীয় হতে হবে, তাকে অনেক বেশি সহনশীল হতে হবে, তাকে অনেক বেশি সবাইকে নিয়ে চলার মতো বন্দোবস্ত করতে হবে। তাই জন্য আমরা কি দেখলাম, সংসদীয় দলের বৈঠকে চন্দ্রবাবু নাইডু ওনাকে সেরা প্রধানমন্ত্রী বললেন। কি নীতিশ কুমার, সে তো প্রায় নমস্কারই করতে যাচ্ছিলেন এবং নীতিশ কুমার বললেন যে ছাড়ব, আমরা আগামী দিনেও আসবো, যারা বেশি আসন পেয়েছে তারা থাকবে না। চিরাগ পাসওয়ান তো গিয়ে স্ট্রেট নমস্কার করে দিলেন। ফলে প্রত্যেকেই কিন্তু তার যেমন রাজনৈতিক স্বার্থ আছে, তেমনি তাদের একটা রাজ্যের স্বার্থও আছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বারবার করে যেটা হচ্ছে, রাজনৈতিক স্বার্থের জন্য রাজ্যের স্বার্থকে কিন্তু বলি দেওয়া হচ্ছে। কারণ তৃতীয়বার নরেন্দ্র মোদী আর কি জিতে আসার পর বা এনডিএ জিতে আসার পর তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও তার এই জয়ের জন্য বা প্রধানমন্ত্রীকে কোনো রকম কোনো টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে কোনো ধন্যবাদ জানাননি। উল্টে নরেন্দ্র মোদীদের কেন এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত সেই কথাটা বলেছেন। সে তো রাজনীতির কথা। কিন্তু দুজন প্রশাসক তারা যখন পরস্পরের সঙ্গে মত বিনিময় করবে, সেখানে তো রাজনীতি পেছনের সারিতে চলে যায়। রাজনীতি তো রাজনীতির মতো থাকবে। নরেন্দ্র মোদী এখানে তীব্র মেরুকরণের কথা আর কি রাজনৈতিক মঞ্চে বললেও উনি কিন্তু যখন পার্লামেন্টে ঢুকছেন তখন কিন্তু উনি সংবিধান, উনি কনস্টিটিউশনের বই নমস্কার করে ঢুকছেন। ফলে রাজনীতির মতো রাজনীতি, কিন্তু যখন আর কি উন্নয়নের কাজ হবে উনি সেটা সবাইকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন। কিন্তু আমরা বঙ্গবাসীরা কি করব? আমরা কি আগামী দিনেও এই শুধুমাত্র রাজনৈতিক চাপানুতর দেখব, যে আবার সেই ধর্না, আবার সেই প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, আবার সেই পার্লামেন্ট খুললেই আমাদেরটা কেন দেওয়া হচ্ছে না? নাকি আমরা সব যেটা আর কি প্রধানমন্ত্রীর সঙ্গে লাস্ট ভোটের আগে মুখ্যমন্ত্রী মিটিং হয়েছিল এবং সেখানে একটা কমিটি গঠন করা হয়েছিল সচিবদের নিয়ে, সেখানে যাতে বিভিন্ন ফান্ডের আর কি টাকাগুলো বন্ধ হয়ে আছে সেটা যাতে খোলা যায় তার বন্দোবস্ত করা হয়েছিল। সেইটায় আমরা এগিয়ে যাব। আমরা কি রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তার থেকে আরও ফান্ড আদায় করে আনবো না? যেমন আমরা দেখুন পাশের রাজ্য ওড়িশাতে আমরা কি দেখেছিলাম, নবীন পট্টনায়ক প্রতিবার যারাই সরকারে থাকে তার সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক রেখে আজকে আর কি ওড়িশার উন্নয়নের চেষ্টা করেন। এবার যদিও তিনি হেরে গেছেন, কিন্তু ওই উন্নয়নের চেষ্টাটা কিন্তু রাজ্যের ডেভেলপমেন্টের চেষ্টা কিন্তু সবাই সব জায়গায় করে। আজকে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ঠিক উলটপুরন। একদিকে আমরা কি দেখছি, সবে ভোট শেষ হয়েছে, অলরেডি ইন্ডিয়া জোটের চাবিকাঠি কার হাতে থাকবে, কারা আর কি কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেস সব কাজ করবে না, কংগ্রেস যা বলবে তাতে ইন্ডিয়ার জোট চলবে না, এই নিয়ে পুরোদমে রাজনীতি শুরু হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শরিক দলের নেতাদের, ইন্ডিয়া জোটের শরিক দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন। আবার উল্টো দিকে এখানেও পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই একদিকে যখন এখানে বিধানসভা বসবে বা এখানে আবার নতুন করে সোমবার থেকে নবান্ন খুলবে, আবার সমস্ত কাজ শুরু হবে, তখন আমরা কি দেখব?
একই জিনিসই কি সেই পুনরাবৃত্তি, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা এর মধ্যেও চালাবো, আমাদের কাউকে লাগবে না। কেন্দ্রের সঙ্গে যদি দূরত্বটা বহু যোজনের হয়, তাহলে কোন বড় শিল্পপতি এখানে ইনভেস্ট করবে? কেন্দ্রকে চটিয়ে কেউ করবে না। অথচ আমরা কি দেখছি, যেটা কংগ্রেস শাসিত রাজ্য, তারাও কিন্তু কেন্দ্রের ইনভেস্টমেন্ট যখন হয়, তখন তেলেঙ্গানা হোক, তখন কিন্তু সেই মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রীও কিন্তু কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে, বা কেরালের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বিজয়নও কিন্তু কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের ফান্ডগুলো বা তাদের দাবি দেওয়াগুলো পূরণ করতে আর কি পূরণ করেন। সেটাই তো চাহিদা, সময়ের চাহিদা। কিন্তু এখানে আবারও আমি সেটাই বললাম, এর শেষ কোথায় জানা নেই। আবার সেই চলছে না, চলবে না রাজনীতি। ফল যেটা হবে, এখানকার শিক্ষিত যুবকরা বাংলা ছেড়ে চলে যাবে, এখানকার শ্রমিকরা আবার পরিযায়ী হবে, এখানকার আর কি বিভিন্ন এলাকা সে এক একটা করে তার ছেলে মেয়ে এক একটা করে বৃদ্ধাশ্রমে পরিণত হবে। সত্যি যে শিরোনামটা আমি দিয়েছি, এর শেষ কোথায় আমার জানা নেই। কিন্তু শেষটা হওয়া খুব জরুরি। আপনাদের জানা থাকলে জানান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।